ভদ্রমহিলা বড্ড বেশি প্রসন্ন হলেন। চোখে মুখে উপচে পড়ল খুশির ফোয়ারা। সকালে শুনেছিলেন জাদ নাকি কোনো মেয়েকে কোলে নিয়েছে। খবর পেয়ে এক দণ্ড দেরি না করে পরখ করতে এসেছিলেন অরিনকে। অরিনের হাবভাবে দেখে তিনি সম্পূর্ণ নিশ্চিত হলেন সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল। ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা, এবার তাহলে আমি উঠি। অরিনের বুকে লেপ্টে ছিল গোলু। ভদ্রমহিলা তাকে ডাকলেও সে অরিনকে আঁকড়ে ধরে রইল। ব্যাপারটা সমাধান করতে অরিন বলল, আন্টি, গরু আমার কাছে কিছুক্ষণ থাক, আমি পরে গিয়ে দিয়ে আসবো না হয়। ভদ্রমহিলা ইতস্তত করে বললেন। আচ্ছা থাক, আমি পরে কাউকে পাঠাচ্ছি। ভদ্রমহিলা যেতেই অরিন হাঁপ ছেড়ে বাঁচে। গোলুকে কোলে রেখে এগিয়ে যায় ইরার ঘরের দিকে। দরজা সামান্য খুলে ভিতরে উকি দিয়ে দেখে মহারানী ঘুমাচ্ছে। অরিন তা অরিন আর তাকে ডিস্টার্ব করে না। ফিসফিসিয়ে গলুর একটা হাত দিয়ে আঙ্গুল ঠেকিয়ে বলে, আজ থেকে আমি তোর মাম্মা মুখে, এখন থেকে দুজন মিলে মিশে আকাম করব, ঠিক আছে? গলু কি বুঝলো কে জানে, তিরিং বিরিং করে লাফিয়ে উঠল খুশিতে। অরিন তা দেখে বলল, চলো বেটা, তোকে গান শোনাই। গোধূলি পেরিয়ে সন্ধ্যা নেমেছে। সোফায় বসে মটরশুঁটির খোসা ছাড়াচ্ছে অরিন। তার বুকের কাছটায় লেপ্টে বসে আছে গোলু। ইরা মিটমিটিয়ে হেসে বলল, যাক, কেউ তো তোকে পাত্তা দিচ্ছে। অরিন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, মানে? ইরা গলার আঁচড়গুলোর দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, শেষমেশ কিনা একটা অবলা খরগোশের দিকে নজর গেল তোর। অরিন রেগে মেগে বলল, ইরা দ্য গ্রেট লুচি মহিলা, তুই তোর লাগামহীন মুখটাকে সংযত না করলে একটা থাবড়া দিয়ে তোর চেহারা নকশা পাল্টে দেবো আমি। ঠোঁট কাটা ইরা হাসতে হাসতে গড়িয়ে পড়ল যেন। হাসি চেপে কোনো মতে বলল, তুই আমাকে লুচু বলিস? তোর তোর গোলুও কিন্তু কম যায় না ওরু। অ্যাট ফার্স্ট তোর সো কল্ড গোলুকে সংযত হতে বল। আমার গোলু একদম ইনোসেন্ট, সব দোষ ওর মালিকের। কী সব শেখাচ্ছে এই অবলা প্রাণীটাকে, আল্লাহ জানে। নির্ঘাত বেটার ক্যারেক্টারের নাটবল্টু ঢিলা, নয়তো গোলু এইসব শেখে নাকি? ইরা কোনোমতে হাসি আটকিয়ে বলল, গোলুকে ডিফেন্ড করতে গিয়ে তার মালিককে বেহুদা চরিত্রহীন উপাধি দিলি। সাবধানে থাকিস। রিভেঞ্জ অফ নেচার বলেও কিন্তু একটা কথা আছে। অরিন ইরার দিকে তাকিয়ে শ্রাগ করে বলল, এসব ফিল্মি ডায়লগ দেয়া বন্ধ কর। বাস্তব জীবনে নায়ক নায়িকা কিংবা অপ্রত্যাশিত ঘটনা বলে কিছুই নেই। অরিনের কথাকে ভুল প্রমাণিত করতেই কলিং বেলটা বেজে উঠল বোধ হয়। অলস ইরা ঘাপটি মেরে বসে রইল সোফায়। বাধ্য হয়ে অরিন গোলুকে কোলে নিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলতে অরিন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছল যেন। দরজার বাইরে শটানভাবে দাঁড়িয়েছে শেহজাদ তাওসিফ। আগের বারের ন্যায় এবারও তার পরনে সম্পূর্ণ ব্ল্যাক আউটফিট। ব্ল্যাক পোলো টি শার্ট এবং ব্ল্যাক ট্রাউজার পরিহিত জায়ানকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। গোলুর চোখ জায়ানের দিকে পড়তেই সে হামলে পড়ল জায়ানের কোলে। আচমকা এমন হওয়ায় অরিন ব্যালেন্স হারিয়ে হোঁচট খেয়ে পড়ল জায়ানের ষষ্ঠর বক্ষে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগে তিনজনে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। জায়ানের রুক্ষ হাতের আঙ্গুল স্পর্শ করল অরিনের ধনুকের ন্যায় বাঁকানো কোমরে। দুজনে চমকে একে অপরের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। দুজনের মাঝে গোলু কোনো মতে বেরিয়ে জায়ানের মাথার কাছে দাঁড়ায়। জায়ান সেটা দেখে গম্ভীর স্বরে বলে, এই যে মিস ঝামেলা বেগম, অনুগ্রহপূর্বক আমাকে চোখ দিয়ে ভক্ষণ করা বন্ধ করুন। এখানে সিনেমার শুটিং চলছে না, দয়া করে আমার উপর থেকে সরে দাঁড়ান। অরিন বিমূঢ় হয়ে পরখ করছিল জায়ানকে, কিন্তু জায়ানের এমন ধারালো কথায় তার মেজাজ তুঙ্গে ওঠে। জায়ানের বুকে হাত রেখে সম্পূর্ণ ভর প্রয়োগ করে উঠে দাঁড়িয়ে বলে, আপনি মারাত্মক ম্যানারলেস, অসভ্য আর বর্বর একজন মানুষ। জায়ান গোলুকে নিয়ে উঠে দাঁড়িয়ে অরণ্যের মন্তব্যের জবাবে বলে, বুকে ঢলে পড়লেন আপনি, জ্ঞান হারালেন আপনি, হোঁচট খেয়ে আমাকে আঁকড়ে ধরলেন আপনি, চোখ দিয়ে আমার মতো ভদ্র পুরুষকে হেনস্থা করলেন আপনি।
আর শেষ পর্যন্ত দোষ হলো আমি নামক ভিক্টিমের। আপনার বিচার বুদ্ধি থেকে আশেপাশের অসরটি পর্যন্ত হতাশ। অরিন খ্যাপাটে স্বরে বলে। দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। জায়ান ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে বলে। তাহলে আমাকে ব্লেম করছেন কোন আক্কেলে? শুনেছি মেয়ে মানুষের ব্রেন নাকি হাঁটুতে থাকে। আদৌ আপনার ব্রেন আছে তো? অরিন রাগে দিশেহারা হয়ে বলে। আপনি এভাবে আমায় অপমান করতে পারেন না। জায়ান সরু দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বলল। তাহলে কিভাবে অপমানিত হতে চাইছেন আপনি? অরিন কথা খুঁজে পেল না। গোলুর দিকে তাকিয়ে রাগের রণমূর্তি রূপ ধারণ করে বলল। তোর মালিক আস্ত এক চরিত্রহীন, এটা প্রমাণ হয়ে গেল। অরিনকে রাগাতে এতক্ষণ ফাজলামি করলেও এই পর্যায়ে জায়ান ক্ষুব্ধ হয়। ধারালো দৃষ্টি নিক্ষেপ করে অরিনকে বলে। গলুর মালিক যদি চরিত্রহীন হতো তাহলে আপনার রক্তাভ উষ্ণ ওষ্ঠচূড়া অক্ষত থাকতো না। আপনার পেলব কোমরে এই পেশিবহুল হাত দুটো খুব সতর্কতার সহিত বিশেষ কিছু স্পর্শ এঁকে দিত। লিফটের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ রুমটা প্রায় 15 মিনিট আপনি আমার হেফাজতে ছিলেন। আমি চাইলে আপনার আমানতের খেয়ানত করতে পারতাম। জায়ানের কথাগুলো শুনে অরিন তার ভুল বুঝল। সে কিছু বলার পূর্বে জায়ান পুনরায় বলল। গলুর মালিকের সামনে যাতা ভাষা প্রয়োগ করবেন না। মালিকের মাথার ফিউজে গন্ডগোল বাঁধলে আপনার লাইফে আমৃত্যুর সমাধান খুঁজে না পাওয়ার মতো বিরাট গন্ডগোল বাঁধাতে 2 সেকেন্ডও সময় নেবেন আসে। অরিন কিছু বলতে নিলে জায়ান আবারও বলে। চরিত্রহীন সম্বোধন করার শাস্তিটা মুলতবি রইল। জায়ান গোলুকে নিয়ে এগিয়ে চলল লিফটের দিকে। অরিন কিছুই বলতে পারল না। মনের কোণে জমল তিক্ত অভিজ্ঞতার রেশ। দরজা বন্ধ করে পিছনে ফিরতেই দেখল ইরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অরিন বিষণ্ণ কণ্ঠে বলল। তোর আবার কি হলো? ইরা কাঁদো কাঁদো গলায় বলল। সম্পর্ক বদলে গেল একটি পলকে, হবু সাইয়া যে ভাইয়া হয়ে গেল রে। আমার হওয়ার কথা ছিল ওনার ঘরওয়ালি, উনি হলেন দুলা ভাই, আমি হলাম শালি। অরিন রেগে মেগে বলল। তোর আজগুবি কথা বন্ধ কর ইরা, দোহাই লাগে। আমি জাস্ট ফেড আপ। একটা মানুষ দিনে কত আকাম করতে পারে? আমি দিনকে দিন এলিয়ান হওয়ার লিমিট পার করে যাচ্ছি। অরিন বিমর্ষ হয়ে নিজের ঘরের দিকে গেল। ইরা থম মেরে বসে থেকে হতাশ কণ্ঠে বলল। আমার সন্দেহ কখনোই বৃথা যায় না বান্ধবী। শেহজাদ তৌসিফ ইজ গোয়িং টু বি মাই দুলা ব্রাদার অ্যান্ড ইউর পিয়ারে beloved. অতীত বৃষ্টিস্নাত গ্রোধূলি প্রায় বছর খানেক পেরিয়েছে অরিনদের সিন্ড্রেলা অ্যাপার্টমেন্টে শিফট হওয়ার। বিগত 1 বছরে অরিন জায়ানের সামনে পড়েছে হাতে গোনা 2-4 বার। 2 বার লিফটে একসাথে দেখা হলেও তাদের মধ্যে কোনো রূপ বাক্য বিনিময় হয়নি। এতে অরিনের ভীত মন খানিকটা শান্ত হয়েছে। তার মধ্যে জায়ান বেশিরভাগ সময়ই দেশের বাহিরে ছিল বিধায় অরিন নিশ্চিন্তে ছিল। বিগত 1 বছরে অরিনের মাঝে এসেছে আমূল পরিবর্তন। দায়িত্বজ্ঞানহীন মেয়েটা এখন দায়িত্ব সামলাতে শিখে গেছে। সে এখন উড়ন্ত পাখির ন্যায় ডানা মেলে আকাশে উড়ছে। ভার্সিটির ক্লাস ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, শখের বশে টুকটাক গান রেকর্ড করা, সব মিলিয়ে সময়কাল খুব সুন্দর যাচ্ছে অরিনের। তবে মাঝে মাঝে অরিনের মনের কোণে এক বর্বর পুরুষের চিত্র উঁকে দেয়। সে আর কেউ নয় বরং জায়ান। কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেয় অরিন। মনের অবাধ্য দুষ্টুমিগুলোকে অহেতুক ভাবনা হিসেবে উড়িয়ে দেয়। আচমকা অরিনের মাথায় ফটোগ্রাফির ভূত চাপে। যেই ভাবা সেই কাজ। বাড়ির মালিকের বউকে পটিয়ে তার থেকে পারমিশন নিয়ে নেয় অরিন। বৃষ্টিস্নাত গোধূলিতে ছাদের মুক্ত আকাশের নিচে বৃষ্টিবিলাসের শখটা বেচারি কিছুতেই দমাতে পারল না। গায়ে স্কাই ব্লু কালারের শিফনের শাড়ি জড়িয়ে ছুটল ফুলে ফুলে সজ্জিত ছাদের দিকে। হাতের ওয়াটারপ্রুফ ফোনটা এক সাইডে রেখে 2 হাত মেলে বরণ করে নিতে লাগলো আষাঢ়ে আসন্ন প্রথম বৃষ্টির বৃষ্টিকণা। ছাদের দরজায় দাঁড়িয়ে থাকা জায়ান তার বৃষ্টিস্নিগ্ধ কায়া দেখে ক্রমশ অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে।
সেদিকটায় খেয়াল নেই অরিনের। সে ব্যস্ত বৃষ্টিস্নাত প্রহরকে উপভোগ করতে। অন্যদিকে সে যে ক্রমাগত কারো হৃৎপিণ্ডের গতিবেগ বেসামাল করে দিচ্ছে সেটা অজানাই থেকে গেল তার। জায়ান হাত মুষ্টিবদ্ধ করে নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখার তাগিদে ব্যর্থ হয়ে নিজেকে বারবার বলছে, জাস্ট 2 মিনিট, ওর বাচ্চামি দেখে অতপর চলে যাব। অথচ সেটা হয়ে উঠল না। শেহজাদ তাওসিফ মস্তিষ্কের ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টানা 2 ঘন্টা অরিনের বৃষ্টিবিলাস দেখল। মস্তিষ্কে গেঁথে নিল কিছু স্মৃতি, মনের অন্তঃপটে জমল কিছু অপ্রকাশিত অনুভূতি। বৃষ্টিবিলাস করতে গিয়ে ফটোগ্রাফির কথা বেমালুম ভুলে যাওয়া অরিন কিছুক্ষণের মাঝে সেটা ঠাউর করতে পারল। ফোন উঠিয়ে পছন্দ মাফিক ছবি তুলতে গিয়ে কবে ছাদের কার্নিশে এসে পড়েছে সেই খেয়াল নেই অরিনের। আচমকা পা পিছলে পিছনের দিকে হেলে পড়তে নিলে একটা শক্তপোক্ত হাত পিছন থেকে তার হাত টেনে ধরল। অরিন সম্পূর্ণ পিছনে ঝুঁকে আছে। সামনের ব্যক্তি তার হাত ছাড়লেই কিছুক্ষণের মাঝে তাকে মৃত ঘোষণা করা হবে, কেননা এই উঁচু 20 তলা ভবন থেকে নিচে পড়লে তার মতো হাড্ডিসার মানুষের বেঁচে থাকা কঠিন। আত্মাটা লাফ দিয়ে গলার কাছে চলে এসেছে। একটু সাহস সঞ্চয় করে ভয়ার্ত চোখজোড়া খুলে কোনো মতে সামনে তাকায় অরিন। বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটায় চোখ মেলে তাকাতে সামান্য কষ্ট হলেও চোখ খুলে তাকিয়ে দেখে জায়ান এক হাত পকেটে গুজে অন্য হাত দিয়ে তাকে ধরে আছে। জায়ানের এমন ভাবলেশহীন ভঙ্গিমা দেখে অরিন ভয়ার্ত গলায় চেঁচিয়ে বলল, আমি কি অষ্টম আশ্চর্য নাকি? এভাবে চেয়ে চেয়ে দেখছেন কেন? জায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে পরক্ষণে আবারও বলে। আমাকে টেনে তুলছেন না কেন মশাই? অরিনের কথা শুনে জায়ান বাঁকা হেসে বলে, হ্যালো মিস বিপদবানু, কেমন আছেন? নিজের নামের এমন বিকৃতি শুনে আকাশ স্পর্শী রাগ উঠলেও নিজেকে সামলে নিল অরিন। দাঁতে দাঁত চেপে বলল, এক পা কবরে এক পা উপরে দিয়ে দাঁড়িয়ে আছি। এবার আপনি বলুন, আজরাইলের ভূমিকা পালন করতে চাইছেন নাকি ফেরেশতার? জায়ান ভুরু কুঁচকে অবুঝের মতো বলল। মানে? অরিন দাঁত কিরমিরিয়ে বলল, আপনি হাত ছেড়ে দিলে আমি সোজা কবরে, তাই জিজ্ঞেস করছি। আপনি আজরাইলের মতো মৃত্যুর সন্ধিক্ষণে পাঠানোর ধান্দায় আছেন নাকি ফেরেশতার মতো বাঁচিয়ে নেয়ার মুডে আছেন আমায়? এই পরিস্থিতিতে অরিনের এমন ধারার কথায় জায়ানের পেট ফেটে হাসি পেল। এক ঝটকায় অরিনকে নিজের বুকের উপর ফেলে তাকে 2 হাতে জড়িয়ে ধরে কয়েক কদম পিছিয়ে গেল। অরিন থরথর করে কাঁপছে। অরিনের অস্বাভাবিক হৃদস্পন্দনের গতি খুব ভালো মতো টের পাচ্ছে জায়ান। অরিনকে শান্ত করতে তাকে আরেকটু বুকের সাথে মিশিয়ে নিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরে জায়ান। গম্ভীর স্বরে বলে, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। বাচার অরিন মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারল না। অদ্ভুত আবেগে জড়িয়ে যায় বেচারি। অরিনের সান্নিধ্যে এসে জায়ানের বুকে চলমান দাবানলে যেন শীতল বৃষ্টির ফোঁটা পড়ে। এক নিমেষে শান্ত হয়ে যায় সব। অদ্ভুত সুখানুভূতি ঘিরে ধরে জায়ানকে। কতগুলো বছর পর এমন সুখের স্পর্শ পেয়েছে তা জানা নেই জায়ানের। কিছুক্ষণ পেরোতেই অরিন সামান্য নড়ে চড়ে ওঠে। জায়ানে যেন হুঁশ ফেরে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে সামান্য ঝুঁকে অরিনের কপালে কপাল ঠেকিয়ে বলে, আই ইউ ওকে? এই প্রথম জায়ান ভিন্ন নামে সম্বোধন করল অরিনকে। তবে সেসব কিছু ঠাউর করতে পারল না মস্তিষ্ক। জায়ানের স্পর্শে সব কিছু তালগোল পাকিয়ে গেছে। মস্তিষ্ক কার্যক্ষমতা খুইয়েছে। কথারা শব্দ হারিয়েছে। জায়ান উত্তর না পেয়ে চোখ খুলে তাকাতেই দেখল অরিন চোখ বন্ধ করে আছে। তার ঘন পাপড়ি সন্নিবেষ্টিত বন্ধ চোখ জোড়া। মোহনীয় রক্তা অধরষ্ট সব কিছুই বিরামহীনভাবে কাঁপছে। সব কিছু নেশা ধরিয়ে জায়ানকে বেসামাল করার
প্রচেষ্টা করছে। তবে জায়ান হার মানল না। সামান্য ঝুঁকে অরিনের নাকের ডগায় আলতো কামড় বসিয়ে বলল, সেদিন অকারণে চরিত্রহীন ট্যাগ দিয়েছিলেন, আজ যথাযথ কারণ দিয়ে দিলাম। হিসাব শোধবোধ। তবে বদনাম রুটি আমাদের নতুন গল্পের সূচনা করলে অন্তিমে গিয়ে আপনার জীবন নামক উপন্যাসের ভিলেন রূপী নায়ক হবে এই শেহজাদ তাওসিফ জায়ান। কথাটা ভালো মতো মস্তিষ্কে গেঁথে নেবেন। জায়ানের ভয়ঙ্কর কথাবার্তার সাথে উল্টোপাল্টা কাজ দেখে অরিন হতবুদ্ধি হয়ে রইল কিছুক্ষণ। অতঃপর কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড় দিল ফ্ল্যাটের দিকে। জায়ান নির্নিমেষ চেয়ে থেকে দু হাত মেরে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে মাখতে বলল, প্রতিশোধের নেশে উন্মাদ আমিটা কারো গভীর প্রেমে মত্ত হয়েছে। সেই কাঙ্ক্ষিত নারীটি বড্ড অনাকাঙ্ক্ষিত। নিয়তি পরিণতিতে কি লিখছে জানা নেই, তবে শেহজাদ তাওসিফ সেই নারীর জীবনে বৈধ পুরুষ হিসেবে আখ্যা পেতে চায়। মৃত্যুর অতলে আমার সমগ্র সত্তা বিলীন হওয়ার পূর্বে প্রাপ্তির খাতায় এতটুকু সুখ লিপিবদ্ধ করতে চাওয়াটা কি অন্যায়? দিশেহারা অরিন কোনো মতে ছুটে এসে দরজা বন্ধ করে ধপ করে ফ্লোরে বসে পড়ে। শরীরে আর একটুও শক্তি অবশিষ্ট নেই। বিরামহীনভাবে কাঁপছে পুরো শরীর। নব্য অনুভূতির টানাপোড়েনে তীব্র জ্বর বাঁধিয়ে হুলস্থুল কাণ্ড করে ফেলল অরিন। অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ রজনী। ব্যক্তিগত লাইব্রেরিতে বসে পেশেন্টের ফাইলগুলো রিচেক করছিল জায়ান। এমন সময় হুট করে কলিং বেলের শব্দ শোনা যায়। জায়ানের ভ্রু কুঁচকে আসে। এই সময়ে কারো আসার কথা নয়। অনবরত কলিং বেল বাজানোর সাথে সাথে ক্রমাগত দরজায় করাঘাত করে চলেছে কেউ। জায়ানের মেজাজ বিগড়ে গেল। কাজের সময় ডিস্টার্ব তার একদম পছন্দ নয়। তার অনাবৃত দেহে সেফ ট্রাউজার ছিল। সেদিকে তোয়াক্কা না করে দ্রুত গিয়ে দরজা খুলল। ক্ষিপ্ত মেজাজে কিছু বলার আগে ওপাশ থেকে ইরা হড়বড়িয়ে বলে, ভাইয়া, ওর খুব জ্বর, কি করব বুঝতেছি না, আপনি একটু আসুন প্লিজ। জায়ান স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, আসছে। ঘরে ঢুকে গায়ে একটা ব্ল্যাক কালার টি শার্ট জড়িয়ে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দ্রুত পায়ে ছুটে গেল অরিনের ফ্ল্যাটের দিকে। জায়ানের পিছু পিছু ছুটল ক্রন্দনরত ইরা। অরিনের ঘরে ঢুকতেই জায়ানের মনে হলো সে যেন ডিজনিল্যান্ডে প্রবেশ করেছে। শুভ্র রাঙা দেওয়ালগুলো বিভিন্ন ক্যাসেলের পেন্টিং দিয়ে নিখুঁতভাবে সাজানো। ঘরের আসবাবপত্র বেশ কালারফুল এবং ইউনিক। বিছানার মাথার কাছটায় অসংখ্য ছোট বড় সব টয় রাখা। সেসবের মাঝে কম্বল পিছিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে অরিন। ইরা ছটফট অরিনের মুখশ্রী থেকে কম্বল সরিয়ে বিচলিত কণ্ঠে বলল, একটু আগে বলছিল ওর নাকি ভীষণ শীত করছে। শুরুতে কাঁপছিল অনেক, পরে কাঁপুনি কমে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে। দুটো কম্বল দেওয়ার পরও শীত বাদ মানছে না। আস্তে ধীরে কেমন যেন অচেতন হয়ে যাচ্ছে। অরিনের ঘরে প্রবেশ করতে চমৎকার একটা সুঘ্রাণ জায়ানকে বশীভূত করে ফেলে। এই মেয়েটা অদ্ভুত এক মায়াজাল, যেখানে জায়ান প্রতিনিয়ত পেঁচিয়ে যাচ্ছে। ইরাটাকে জায়ানের হুঁশ ফিরে। অরিনের পাশে দাঁড়িয়ে কপালে হাত রেখে জলের পরিমাপের জন্য। জায়ানের ঠান্ডা হাতের স্পর্শে জ্বরতপ্ত অরিন কিছুটা কেঁপে ওঠে। জায়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। থার্মোমিটার দিয়ে জ্বর চেক করতে মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। সাংঘাতিক জ্বর বাঁধিয়ে ফেলেছে মেয়েটা। জায়ান চিন্তিত সুরে ইরাকে বলে, একটু কষ্ট করে ওনাকে স্পঞ্জ বাদ দিয়ে দিন। আমি ছোট চাচিকে পাঠাচ্ছি, উনি আমাকে হেল্প করবে। ওনাকে কিছু মেডিসিন দিতে হবে, আমি সেগুলো নিয়ে আসছি। ইরা চোখের পানি মুছে বলে, জি ভাইয়া। প্রায় আধা ঘন্টা পর প্রয়োজনীয় মেডিসিন হাতে রুমে প্রবেশ করে জায়ান। রুমে উপস্থিত জায়ানের চাচি এবং ইরা তৎপর হয়ে তার দিকে তাকালো। কিন্তু জায়ানের নিবিড় দৃষ্টি আটকে আছে অরিনের ফ্যাকাশে মুখশ্রীতে। দক্ষ হাতে দুটো ইঞ্জেকশন পুশ করে অন্য হাতে একটা ড্রিপ দিয়ে দিল। কাজ শেষ হতেই ইরার উদ্দেশ্যে বলল, আশা করি সকালের মধ্যে জ্বর ছেড়ে যাবে। তবু একবার হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়ে নেবেন। ডোন্ট ওয়ারি, শিল বি অল রাইট। কোনো প্রয়োজন হলে আমাকে নক করবেন।
I'll be there for you guys. ইরা মাথা নাড়িয়ে বলল। ধন্যবাদ ভাইয়া। জায়ান গম্ভীর স্বরে বলল। Don't need to be thankful. That was my duty. Take care of her. রাতের শেষ ভাগ, সবে আজান দিয়েছে। ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে এক পলক নিজের ম্যাকবুকের দিকে তাকালো জায়ান। অরিনের অচেতন চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে। জায়ান একবার সতর্ক দৃষ্টিতে তাকালো ড্রিপের দিকে। ক্যালকুলেট করে বুঝলো ওটা প্রায় ঘন্টা খানেকের মধ্যে শেষ হয়ে যাবে। জায়ান উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে এক কাপ কফি হাতে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। সেখানে থাকা কাউচে গা এলিয়ে ম্যাকবুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। জ্বরের ঘোরে মেয়েটা পুলাপ বকছে কতবার, সেসব ভট্ট মন দিয়ে শুনল জায়ান। জ্বরপীড়িত মেয়েটা মাঝে মধ্যে অস্থির চিত্তে শ্বাস ফেলছে, সেটাও জায়ানের সূক্ষ্ম নজর এড়িয়ে যায়নি। ম্যাকবুকের স্ক্রিনে আঙ্গুল ঠেকিয়ে দূর হতে অরিনের গাল স্পর্শ করতে চাইল জায়ান। মৃদু হেসে বিড়বিড়িয়ে বলল। আপনার অবজ্ঞার দহনে আর কতটা পড়লে মরুভূমির ন্যায় উত্তপ্ত হৃদয়ে শীতল বৃষ্টির ফোঁটা হয়ে বর্ষিত হবেন। ওপাশ থেকে উত্তর আসে না। জায়ান হেসে ফেলে নিজের বোকামিতে। শ্যামবর্ণের ছিমছাম মুখশ্রীতে ফুটে ওঠা প্রাণবন্ত হাসি জায়ানের সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে। জায়ান চোখ বুজে ভাবতে থাকে সেই বছর খানেক আগের কথা। প্রতিশোধের নেশায় উন্মাদ জায়ানের প্রথম টার্গেট ছিল অরিন। দেশে ফেরার পর নানানভাবে অরিনকে ট্র্যাপে ফেলার প্ল্যান সাজায়। তবে মেষবাহর করা গার্ড পেরিয়ে সেসব সাকসেসফুল করাটা ছিল অসম্ভব ব্যাপার। এর মাঝে প্রকৃতি যেন নিজেই জায়ানকে সুযোগ করে দেয়। অরিনের চান্স হয়ে যায় রাজশাহীর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। জায়ান প্রত্যেকটা খবর নিখুঁতভাবে সংগ্রহ করতে থাকে। সিন্ড্রেলা অ্যাপিয়ান্সে অরিন অ্যাপার্টমেন্ট নিয়েছে শুনে ফুল প্রপার্টি জায়ান কিনে নেয় তার বাবার ছোটবেলার বন্ধুর নামে। অরিনের ফ্ল্যাটে শিফট হওয়ার পর একদিন বৈদ্যুতিক সমস্যার কারণ দেখিয়ে ফ্ল্যাটে ক্যামেরা লাগানো হয়। বিগত 1 বছর যাবৎ অরিন জায়ানের নজরে বন্দি। বেখেয়ালি অরিন কখনোই সেটা টের পায়নি। কাঙ্ক্ষিত তথ্য পাওয়ার আশায় 24 ঘন্টায় অরিনের গতিবিধি চেক করত জায়ান। অরিনের বাচ্চামি, পাগলামি, দুষ্টুমি, অকাজ, গোলুর সাথে ফজলেমি সবটা শুরুতে বড্ড বিরক্ত লাগত। নিঃশঙ্ক জায়ান সবসময় কঠোর নিয়ম শৃঙ্খলায় বেড়ে উঠেছে। অসহনীয় একাকিত্ব, দুর্বিষহ স্মৃতি, প্রতিশোধের নেশায় জীবনের এতগুলো বছর কেবল সংগ্রাম করেই কেটে গেছে। দুদণ্ড পাশে বসার মানুষ ছিল না। অসুস্থতায় মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ ছিল না। দুনিয়া ভেঙে চুরে কান্না পেলে একটুখানি জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। হুট করে কাউকে পেয়ে তাকে আঁকড়ে ধরার লোভটা সামলাতে পারেনি জায়ান। আপন মানুষের অভাবে কাঙাল জায়ান অরিনের সান্নিধ্যে পেয়ে তাতে অভ্যস্ত হয়ে যায়। নির্বিকার, সেলফ সেন্টার্ড, প্রতিশোধ পরায়ণ জায়ান পাল্টাতে শুরু করে। মেয়েটার অভ্যাস, পছন্দ অপছন্দ, মুড সুইং সবটা একদম নিখুঁতভাবে মস্তিষ্কে গেঁথে নেয়। অরিনকে আসন্ন বিপদ থেকে বাঁচাতে খুন করতেও দ্বিধাবোধ করে না। প্রতিশোধ কখন তীব্র আসক্তিতে রূপান্তরিত হয়েছে তা টেরই পায়নি জায়ান। পুরো বিষয়টা যখন উপলব্ধি হয় তখন বড্ড দেরি হয়ে গেছে। এই ভয়ানক অনুভূতি সময় নিয়ে একটু একটু করে হৃদয়ের আনাচে কানাচে শিকড় গড়েছে। আসক্তি প্রকাণ্ড রূপ ধারণ করে মস্তিষ্কে অঢেল স্বপ্ন এবং হৃদয়ে অগাধ ভালোবাসা জমিয়ে ফেলেছে। এই রোগ নিরাময়ের জন্য স্বয়ং অরিনকেই প্রয়োজন জায়ানের। সূর্যের তীক্ষ্ণ আলো চোখ মুখে পড়তেই বিরক্তিতে কপাল কুঁচকে চোখ মেলে অরিন। গরমের ঠেলায় ঘামে পুরো শরীর জবজব করছে। বিরক্ত হয়ে এসে রিমোট খুঁজতে নিলে চোখ যায় ফোনের দিকে। ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করতেই দেখে তাতে লেখা। সামান্য স্পর্শে এমন গুরুতর জ্বর বাঁধালে পুরোপুরি আমার করে নেওয়ার পর আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে তো? যা বলছিলাম, আপনার দুর্বল হৃদয়ে আমার মতো দক্ষ কার্ডিওলজিস্টের ব্যক্তিগত হস্তক্ষেপের বড্ড দরকার। বাই দ্য ওয়ে,
আপনার চাইনিজ মার্কার নাকের ডগায় আমার অতীব সুন্দরী দন্তপাটির নিখুঁত কারুকার্য বেশ সুন্দর দেখাচ্ছে, কিন্তু আপনি চাইলে ইন ফিউচার এমন এক্সক্লুসিভ কারুকার্য আজীবন ফ্রিতে পাওয়ার জন্য আমাকে বৈধ পারমিশন দিতে পারেন। সময় সীমিত, হয় সম্মতি দিবেন না আমার কেরামতি দেখবেন। চয়েস ইজ ইয়ার্স। অরিন হতবুদ্ধি হয়ে বসে রইল মেসেজটা পড়ে। কোনো রকমে ফাঁকা ঢোক গিলে বিলাপের সুরে ইরাকে ডেকে বলল, ইরু রে, জলদি আয়। আকাম না করেও বাঁশ খাওয়ার সায়েন্সটা আমারে বুঝিয়ে দিয়ে যা। কোথা থেকে উদয় হলো এই হরিদাস পাল? আমি সিঙ্গেল আছি, ভালো আছি, মিঙ্গেল হয়ে মারা খেতে চাই না। এই সাংঘাতিক ব্যাটার ধুরন্ধর ফাঁদের ঠ্যাং দেওয়ার আগে আমারে টেনে ধর ইরু, নয়তো এই জন্মে আর ভণ্ডামি করতে পারবো না। ব্যাটা 1 নম্বরে সিরিয়াস জাদ্রেল। হাতে চোখ গরম করে তাকালেই আমার শয়তানি মস্তিষ্কের সমস্ত তুফানি আইডিয়া ভদ্র সভ্য সুশীল হয়ে যায়। এ কোন বিপদ আইলো রে? ঘুমে অচেতন ইরা কিচ্ছুটি টের পেল না, কিন্তু অপর প্রান্তে জায়ান অরিনের কথাগুলো শুনে হো হো শব্দে হেসে ফেলে। পুরো ঘর জুড়ে তার হাসির শব্দ ছড়িয়ে পড়ে। সময় পেরিয়ে যায় তার নিজস্ব গতিতে। অরিনের ভার্সিটিতে আজ নবীন বড় ভলেন্টিয়ারের দায়িত্বে আছে পঞ্চপ্রদীপের ইরা, অরিন, তুর্য, নাবিলা, ইরফান টিম। তীব্র গরমে অরিন হাঁসফাঁস করছে দেখে ইরফান কৌতুকের সুরে বলল, বড়লোকের বেডিরে কেউ বাতাস কর, তয় সাবধানে করিস, বাতাসের চোটে আমাদের ওরু আবার উড়ে না যায়। ইরফানের কথায় সকলেই হেসে উঠল। অরিন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোর ভুঁড়ি সামনে রাখিস ফইন্না বেটা, নয়তো পিনের গুতা মেরে ঠাস করে ফাটিয়ে দেব। ইরফানের জবাবে কিছু বলার আগে উড়ন্ত কোকিল পাখির বিষটা এসে পড়ে ইরফানের নাকে। তা দেখে নিমেষেই উপস্থিত সকলে দম ফাটা হাসিতে মেতে ওঠে। কোনো মতে হাসি থামিয়ে ঠোঁটে লিপস্টিক দিতে থাকা ইরা বলে, ফইনারে, তুই মুখ সামলাইয়া কথা বলিস ব্রাদার। মানুষ তো দূরে থাক, কোকিল পাখিও তোরে পাত্তা দিতেছে না। দুর্গন্ধযুক্ত কথাবার্তাতে লাগাম টাই না, ভালো কথা কইতে শিখ। এমনি তো মামি পাউন যাইতো না মামা। টিস্যু দিয়ে নাকের উপরের আবর্জনা মুছে রাগে হুম্বি তম্বি করে ইরফান বলল, তুই দিনে এই রংচং যতবার মাখিস সারা জীবনে অতবার এক্সামে পাশ করেছিস? রূপচর্চা বন্ধ করে সিজিপিএ ব্যাটারে ঘষে মেজে উজ্জ্বল কর, ভবিষ্যতে কাজে দিবে। তাদের ডিপার্টমেন্টের ফার্স্ট বয় ইরফান রেগে মেগে কোনো যুক্তিতে না পারলে সোজা সিজিপিএতে গিয়ে ল্যান্ড করা তার মুদ্রাদোষ। নির্লজ্জ ইরা থোড়াই না ওসব কেয়ার করে। লিপস্টিক দেওয়ার পর টিস্যু দিয়ে একটু ঠিকঠাক করে তাচ্ছিল ভরা কণ্ঠে বলল, আমার লিপস্টিক দেওয়া ঠোঁট যতটা উজ্জ্বল, তোর ভবিষ্যৎ ততটাই অন্ধকার। বেস্ট রেজাল্ট, সির্ফ মনের সান্ত্বনা। চাকরির বাজারে ওসবের খাওয়া নেই ব্রাদার। ইরার কথায় সকলে থমকে গেল। ইরফান নিজেও থেমে গেল। ইরার ইতিহাস ওদের কারোরই অজানা নয়। সকলের বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। কথা বাড়ানোর পূর্বে রাস্তার ধুলো উড়িয়ে পরপর 3টা গাড়ি এসে থামলো গেটের সামনে। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো শেহজাদ, তাওসিফ, জায়ান। অনাকাঙ্ক্ষিত জায়গায় অপ্রত্যাশিত ব্যক্তিকে দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছালো অরিন। ইরাও থমকালো কিছুটা। ওদের ভাবনার মাঝে জায়ান সহ অন্যান্য টিচাররা খানিকটা এগিয়ে গিয়ে তাদের আসন গ্রহণ করে। সুন্দর মতো সমাপ্ত হলো অনুষ্ঠান। সকলেই বেশ আনন্দ করেছে, তবে অরিন পুরোটা সময় অস্বস্তিতে গাঢ় হয়ে বসেছিল। জায়ানের ভয়ঙ্কর দৃষ্টি তার উপর নিবদ্ধ ছিল পুরোটা সময়। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও জায়ানের স্থবির নজর থেকে মুক্তি মেলেনি। অনুষ্ঠান শেষের দিকে জায়ানকে খুব করে অনুরোধ করা হলো একটা গান গাওয়ার জন্য। কিছু একটা ভেবে জায়ান রাজি হলো। সে স্টেজে উঠতেই সবাই হই হুল্লোড় করে উঠল। ব্লেজার খুলে হাতে নিয়ে শার্টের উপরে 2টো বাটন খুলে টাইয়ের নটটা সামান্য ঢিলে করে গলাটা এপাশ ওপাশ নাড়িয়ে নিয়ে দুষ্টুমি ভরা দৃষ্টিতে আর চোখে অরিনের চোখের দিকে তাকালো জায়ান। বাঁকা হেসে হাতে মাইক নিয়ে গম্ভীর স্বরে গেয়ে উঠল, দুঃখ আমার সাথেই আছে, তবু দেখো দুঃখী আমি নই তো। ডাক দিয়ে যায় প্রণয় মেলা,
এতে নিহত সুখ হয়তো। কিসের এত দুঃখ তোমার? সারাক্ষণ বসে বসে ভাবছ পৃথিবীতে বলো বাঁচবে কদিন? সময়টা তো বড় অল্প। খুলে দাও, খুলে দাও সে হৃদয়ের প্রণয়েরই দ্বার। হতে পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গানই শেষ গান। অরিন অবাক দৃষ্টিতে তাকায় জায়ানের পানে। তাকে দেখে প্রফেশনাল সিঙ্গার মনে হচ্ছে একদম। অরিন বসে বসে ভাবে, আর কত গুণ আছে এই লোকের। কিছুক্ষণ আগে জেনেছে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের একজন সদস্য শেহজাদ তাওসিফ জায়ান। গান শেষ হতেই চারিদিক থেকে করতালির শব্দ ভেসে আসে। জায়ান স্টেজ থেকে নেমে আসে। নির্দিষ্ট আসন গ্রহণ করতেই পাশ থেকে উৎফুল্ল কণ্ঠে একজন প্রফেসর জিজ্ঞেস করে, এই গানটা আমাদের ম্যামকে ডিকেট করে গেছেন নাকি? জায়ান মৃদু হেসে বলল। হয়তো। আরেকজন টিচার মজার সুরে প্রশ্ন করে বলে। জায়ান বাঁকা হেসে বলে,